সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। এই অধ্যায়টি অত্যন্ত মজার যদি তুমি বুঝো, কারণ তুমি নাম দেখে বুঝতে পারতেছো রাসায়নিক বিক্রিয়া। প্রতিনিয়তই আমাদের এই বডির ভিতরে কত বিক্রিয়া ঘটতেছে। তুমি নাক দিয়ে অক্সিজেন নিচ্ছ, তোমার নাক দিয়ে আবার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসতেছে, সেখানে কিন্তু একটা বিক্রিয়া ঘটতেছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের এই বডির ভিতরে কিন্তু বিক্রিয়া ঘটতেছে, কিন্তু আমরা বুঝতেই পারতেছি না। দেখো, আজকে প্রথমে আমাদের কন্টেন্টে কি আছে? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, তাফারি বিক্রিয়া, রেডক্স এবং জারণ সংখ্যা। বাকি যেগুলো কন্টেন্ট থাকবে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? একদম সিম্পল বিষয় মনে রাখবা। পদার্থের যে পরিবর্তনে মূল গঠনের পরিবর্তন হয় না, মূল গঠনের পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক চেঞ্জ হয়, মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে ভৌত পরিবর্তন। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবে। যেমন ধরো বরফ, বরফকে তুমি তাপ দিলে তুমি হবে কি বলো? পানি। পানিকে তুমি তাপ দিলে তোমার হবে জলীয় বাষ্প। দেখো, এই বরফের যে গঠনটা H2O, পানির যে গঠনটা H2O, জলীয় বাষ্পের যে গঠন H2O, দেখো প্রত্যেকটারই গঠন H2O, অর্থাৎ মূল গঠনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ পদার্থের যে পরিবর্তনে মূল গঠনের কোনো পরিবর্তন হবে না, তাকে তুমি বলবা ভৌত পরিবর্তন। তাহলে বরফ যদি পানি হয় তাহলে কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। যদি পানি জলীয় বাষ্প করে দাও তাপ দিয়ে, তাহলে কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। আবার যদি তুমি বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে তুমি ঠান্ডা করো, শীতল করো, তাহলে সেটা পানি হয়ে যাবে। আবার যদি একে শীতল করো, ঠান্ডা করো, তাহলে আবার বরফ হয়ে যাবে। এই প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি দেখো তোমার যে কেমিক্যাল ফর্মুলা, প্রত্যেকটা H2O, 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 এটাকে বলা ভৌত পরিবর্তন। তোমরা বলতে পারো, স্যার আরেকটি এক্সাম্পল কি ভৌত পরিবর্তনে দেওয়া যায় না? মনে করো এটা একটা লোহার টুকরা, তুমি চুম্বকের সাথে এটা বেঁধে রাখলে, দণ্ডের সাথে, কিছুক্ষণ পরে দেখবা এই লোহা কিছু এই চুম্বকের ধর্ম অবলম্বন করবে। যেমন এটা তুমি যদি তার কাটা দাও, তার কাটাকে আকর্ষণ করবে, কিন্তু এটা কিন্তু চুম্বক হয়ে যায় নাই। একটু পরেই দেখবা যে এটা আর তার কাটাকে আকর্ষণ করবে না। তাহলে লোহাকে তুমি যদি সামান্য সময়ের জন্য চুম্বকের সাথে বেঁধে দাও, তাহলে চুম্বকে আবেশিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ধর্ম লাভ করবে, কিন্তু এটা কিন্তু চুম্বক হয়ে যাবে না, পার্মানেন্ট চেঞ্জ হবে না, লোহা লোহাই থাকবে। তাহলে লোহাকে চুম্বকে পরিণত করলে কি? সেটা ভৌত পরিবর্তন। তাহলে তুমি আশা করি ভৌত পরিবর্তন বুঝতে পেরেছ। এরপরে দেখো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন, পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ বলা হয় একে। রাসায়নিক পরিবর্তন কমপ্লিটলি চেঞ্জ। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ফর এক্সাম্পল, চুনা পাথর তোমরা অবশ্যই জানো, একে তুমি তাপ দিলা, হয়ে গেল ক্যালসিয়াম অক্সাইড আর হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। তুমি দেখো এইখানে ক্যালসিয়াম কার্বনেটের মূল গঠন, ক্যালসিয়াম অক্সাইডের মূল গঠন, কার্বন ডাই অক্সাইডের মূল গঠন পরস্পরের থেকে কিন্তু ভিন্ন ভিন্ন। অর্থাৎ এই চেহারার সাথে এই চেহারা, এর চেহারার কোনো মিল নাই। অর্থাৎ যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে যায় তাকে বলবা তুমি রাসায়নিক পরিবর্তন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ দিলা, তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হলো আর কার্বন ডাই অক্সাইড হলো, তাহলে ইহা অবশ্যই এক ধরনের কি বলো? রাসায়নিক পরিবর্তন। আশা করি এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন বুঝতে পেরেছ। এখন কথা হলো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমাদের পার্থক্যটা কি? কি কি পার্থক্য আমাদের আছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে? তুমি দেখো, একটু খেয়াল করে দেখো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি পার্থক্য আছে। মনোযোগ দিবে। মনে করো এটা একটা ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, আর এটা হলো রাসায়নিক
পরিবর্তন। প্রথমে তুমি সংজ্ঞা লিখে দেবে, দুইটা সংজ্ঞা বলেছে। পদার্থের যে পরিবর্তনে মূল গঠনের পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে, আর হয় তাকে বলবা রাসায়নিক পরিবর্তন বলে। 2 নম্বর বলবা ভৌত পরিবর্তনে তাপের শোষণ বা উদ্গীরণ হতে পারে, নাও পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তাপের শোষণ এবং উদ্গীরণ অবশ্যই ঘটবে। হয়তোবা তাপ উৎপন্ন হবে, হয়তোবা তাপের শোষণ ঘটবে। 3 নম্বর পরিবর্তন দেখো, ভৌত পরিবর্তনে তোমার মূল গঠনের একেবারে আমূল পরিবর্তন ঘটবে না, আর এটার একেবারে আমূল পরিবর্তন ঘটবে। 4 নম্বর পয়েন্ট দেখো, ভৌত পরিবর্তনে পূর্বের অবস্থাকে তুমি ফিরিয়ে আনতে পারবে। যেমন একটু আগে দেখেছি বরফ থেকে পানি, পানি থেকে তোমার জলীয় বাষ্প হয়েছে, আবার তুমি জলীয় বাষ্প থেকে কিন্তু ফিরিয়ে আনতে পারছো। কিন্তু আমি রাসায়নিক পরিবর্তনে যেটা দেখাইছি, চুনা পাথরকে তাপ দিছো, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এটাকে কিন্তু পুনরায় আবার ফিরে ব্যাক পজিশনে নিয়ে আসতে পারবে না। অর্থাৎ এটা কমপ্লিটলি চেঞ্জ হয়েছে, কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। তাহলে এই পার্থক্যগুলো তুমি পড়ে নিবে। এখন দেখো একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তোমার ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন শেষ করলাম। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, মজার বিষয়। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। যে সকল বিক্রিয়া সবসময় সম্মুখ দিকে গমন করে তাদেরকে একমুখী বিক্রিয়া বলে। যেমন ধরো একটু আগে যে বিক্রিয়া দেখেছো, ক্যালসিয়াম কার্বনেট, তুমি একে তাপ দিয়েছো, হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলতে কোনো কিছু নাই, সকল বিক্রিয়াই উভমুখী। তুমি জানো একটি বিক্রিয়ার মধ্যে 2টি গতিবেগ থাকে। দেখো অ্যামোনিয়া, দেখো উপরের যে গতিবেগটা এটাকে বলা হয় সম্মুখ গতিবেগ, আর এই পেছনের দিকে যে গতিবেগ এটাকে বলা হয় পশ্চাৎ গতিবেগ। অর্থাৎ এটাকে বলা হয় সম্মুখ গতিবেগ, আর এটাকে বলা হয় পশ্চাৎ গতিবেগ। প্রত্যেকটা বিক্রিয়াতেই সম্মুখ গতিবেগ আর পশ্চাৎ গতিবেগ থাকে। কিন্তু তুমি যদি মনে করো যে সম্মুখ গতিবেগের স্পিডটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আর পশ্চাৎ গতিবেগকে কাউন্ট করা হয় না, শুধু সম্মুখ গতিবেগই ধরে নেওয়া হয়। এই জন্য বিক্রিয়াকে একমুখী ধরা হয়, কিন্তু আসলে প্রকৃত অর্থে একমুখী বিক্রিয়া আসলে নাই। এখন ধরো তুমি মনে করো এটা খুব স্পিডে বিক্রিয়াটা করতেছে, আর এটা মনে করো স্পিডে করতেছে না, তাহলে আমি কাউন্ট করবো কাকে? সম্মুখ গতিবেগকে। কিন্তু তাই এই ক্ষেত্রে তোমার 2টা গতিবেগে কিন্তু আছে, সম্মুখ গতিবেগও আছে, পশ্চাৎ গতিবেগও আছে, কিন্তু সম্মুখ গতিবেগটা স্পিড অনেক বেশি, তাই এটা একমুখী বিক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাহলে যে সকল বিক্রিয়া সবসময় সম্মুখ দিকে গমন করে তাদেরকে বলবা তুমি একমুখী বিক্রিয়া, আর যে সকল বিক্রিয়া সম্মুখ দিকেও গমন করে, পশ্চাৎ দিকেও গমন করে, তাদেরকে তুমি বলবা উভমুখী বিক্রিয়া। এখন তোমার কথা হলো যে স্যার একমুখী বিক্রিয়া আমি চিনবো কিভাবে? সাধারণত যে সকল বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয়, গ্যাস, এই দেখো গ্যাস, গ্যাস উৎপন্ন হয়েছে, সেই সকল বিক্রিয়া একমুখী হয়। তাহলে তুমি দেখবে যে সকল বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয়েছে, দেখো আরো একটি এক্সাম্পল দেই, KClO3 পটাশিয়াম ক্লোরেট, একে তুমি তাপ দিবে, হবে KCl প্লাস অক্সিজেন, দেখো গ্যাস উৎপন্ন হয়েছে, এই সকল বিক্রিয়া একমুখী হবে। তোমার কিন্তু এমসিকিউতে আসে নিচের কোনটি একমুখী বিক্রিয়া, তাহলে তুমি কিন্তু এগুলো বুঝতে পেরেছ। আরেকটি হলো তোমার, এটা কিন্তু একটা কন্ডিশন শর্ত, গ্যাস উৎপন্ন হবে। 2 নাম্বার কন্ডিশন শর্ত হইলো অদক্ষেপ পড়ে, যে সকল বিক্রিয়ায় অদক্ষেপ পড়ে সেই সকল বিক্রিয়া একমুখী হয়। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, তুমি জানো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই সোডিয়াম মাইনাসকে ধরবে সোডিয়াম নাইট্রেট হবে, আর হবে তোমার সিলভার ক্লোরিনকে ধরবে, হবে সিলভার ক্লোরাইড। আমরা জানি এখানে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে, অদক্ষেপ হলো সাদা, আর অদক্ষেপ চিহ্ন বোঝাইতে নিচে তীর চিহ্ন ব্যবহার করতে হয়, তাহলে অদক্ষেপ পড়েছে। তাহলে তুমি কি বুঝলে? সাধারণত যে সকল বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হয় অথবা যে সকল বিক্রিয়া অদক্ষেপ পড়ে সেই সকল বিক্রিয়া একমুখী হয়, তাহলে এরা হলো একমুখী বিক্রিয়া। তাহলে তুমি খুঁজে খুঁজে দেখবে নিচের কোনটা অদক্ষেপ পড়েছে অথবা তোমার কি হয়েছে বলো, গ্যাস উৎপন্ন হয়েছে, এটা আসে প্রায় নিচের কোনটি একমুখী বিক্রিয়া, নিচের কোনটি
উভমুখী বিক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? যে সকল বিক্রিয়া সবসময় সম্মুখ দিকে গমন করে তাদেরকে একমুখী বিক্রিয়া বলে, আর যে সকল বিক্রিয়া সবসময় সম্মুখ দিকেও যায় আবার পশ্চাৎ দিকেও গমন করে তাদের কি বলবো? উভমুখী বিক্রিয়া। এখন তোমাদের প্রায়শই একটি কোশ্চেন আসে, কিভাবে তুমি একমুখী বিক্রিয়াকে উভমুখী করতে পারবা? এই একমুখী বিক্রিয়াটাকে তুমি কিভাবে উভমুখী করতে পারবা? এটা হলো, দেখো তুমি এই যে গ্যাসটা উৎপন্ন হয়েছে, এই গ্যাসটা যদি আমি উৎপন্ন হতে না দেই, অর্থাৎ তুমি যদি বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটাও, তাহলে কিন্তু বিক্রিয়াটি এই গ্যাসটার উড়ে যেতে পারবে না। এটা হলো বদ্ধ পাত্রে, বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটাবা, খোলা পাত্রে না। যদি খোলা পাত্রে ঘটাও তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, উপরের এটা ফার্স্ট ওয়ান বিক্রিয়া, এটা তুমি খোলা পাত্রে ঘটিয়েছ, তাই একমুখী। আর এটা তুমি বদ্ধ পাত্রে ঘটিয়েছো, তাই কার্বন ডাইঅক্সাইড উড়ে উড়ে চলে যেতে পারতেছে না, ফলে এটা কি বলো? উভমুখী। আর এই অধক্ষেপটা যদি তুমি পড়তে না দেও তাহলে বিক্রিয়াটা কি হবে? উভমুখী হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট উভমুখী NaNO3 প্লাস সিলভার ক্লোরাইড। এটা লিখে দিবে অধক্ষেপ পড়তে না দিলে, অর্থাৎ তুমি অধক্ষেপ পড়তে দিবা না এখানে। এটা অধক্ষেপ পড়তে দিলে একমুখী হবে, আর অধক্ষেপ পড়তে না দিলে কি হবে বলো? উভমুখী হবে। আশা করি তোমরা একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া বুঝতে পেরেছ, কোন সকল বিক্রিয়া একমুখী হবে কোন সকল বিক্রিয়া উভমুখী হবে সেটাও বুঝতে পেরেছ, এবং কিভাবে তুমি একমুখী বিক্রিয়াকে উভমুখীতে ট্রান্সফার করতে পারবে সেটাও তুমি বুঝতে পেরেছ। এখন হলো দেখো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহরি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, একদম সিম্পল কথা। যে সকল বিক্রিয়া তাপের শোষণ ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তোমার আসে কিন্তু নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? উদাহরণ কি, এক্সাম্পল কি? যেমন দেখো নাইট্রোজেন যোগ অক্সিজেন হাইড্রোজেন একটু আগে লিখেছো সমান সমান অ্যামোনিয়া, এটা হলো তোমার 3, এখানে প্লাস তোমার 92 কিলো জুল পার মোল। দেখো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন অর্থাৎ 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করেছে। দেখো এখানে প্লাস 92 কিলো জুল পার মোল, অর্থাৎ এই বিক্রিয়া 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। এই তাপ উৎপাদী বিক্রিয়াকে এভাবে লেখা যায়, একদম ডিরেক্ট প্লাস দিয়েছ, কিন্তু আধুনিক পদ্ধতি অনুযায়ী এটাকে আর এইভাবে লিখে না। এটাকে কিভাবে লিখে? ডেল্টা এস এর মাধ্যমে, কমা ডেল্টা এইচ ইকুয়াল টু -92 কিলো জুল পার মোল। অর্থাৎ এটাও তাপ উৎপাদী এটাও তাপ উৎপাদী। দেখো যদি বিক্রিয়ায় সরাসরি লিখো তাহলে প্লাস দিবে, আর যদি ডেল্টা এস এর মাধ্যমে লেখো এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটাও তাপ উৎপাদী বিক্রিয়া এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল্টা মানে পার্থক্য, এস মানে হিট, তাপমাত্রার পার্থক্য। এই ডেল্টা শব্দের অর্থ হলো ব্যবধান বা পার্থক্য, আর এস তো হিট, বললাম তাপমাত্রার পার্থক্য, হিট। তাহলে তাপমাত্রার পার্থক্য কত বলো? 92 কিলো জুল পার মোল। তুমি বলতে পারো স্যার আরেকটি এক্সাম্পল আমাদেরকে একটু দেন যে তাপ উৎপাদী বিক্রিয়া, সেটা হলো দেখো সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইড প্লাস এখানে 192 কিলো জুল পার মোল উৎপন্ন হয়েছে। তোমাদের এরকম আসে বিক্রিয়া উল্লেখ করে দিবে যে এই বিক্রিয়া কতটুকু তাপ উৎপন্ন হয়েছে, বিক্রিয়া উল্লেখ করে দিবে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে। এটা সাধারণত এমসিকিউতে আসে। এখন যদি তুমি এটাকে ডেল্টা এস এর মাধ্যমে লিখো তাহলে লিখবে -192 কিলো জুল পার মোল। দেখো কত সিম্পল, কত সহজ, কিন্তু একদম জটিল না। রসায়ন খুব মজা যদি তুমি বুঝো, আর যদি তুমি না বুঝো তাহলে এটা কঠিন মনে হবে তোমাকে। হ্যাঁ, অনেকেই বলে রসায়নে রস নাই, আমি বলি রসায়নে রস আছে, অনেক রস আছে যদি তুমি ভালো করে পড়ো। তাহলে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া পড়ে ফেললাম। এখন হলো তোমার রিডক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, রিডক্স। আমরা জানি দেখো DUCTION, রিডাকশন। রিডাকশন মানে বিজারণ। আর হলো অক্সিডেশন, অক্সিডেশন হইল জারণ। অর্থাৎ অক্সিডেশন হলো জারণ, রিডাকশন হলো বিজারণ। তাই তুমি দেখো এখানে
কি নিয়েছে ওএক্স আর আরইডি রিড, রি ডিওএক্স অর্থাৎ রিডক্স, রিড আর ওএক্স। তাহলে কি দাঁড়াইলো? রিডক্স মানে কি জারণ বিজারণ, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে রিডক্স বিক্রিয়া বলে। তোমাদের প্রায়শই পথে আসে রিডক্স কি, জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে রিডক্স বলে। তাহলে কোথা থেকে আসছে বলো? রিডাকশন আর অক্সিডেশন। রিডিউস মানে হ্রাস পাওয়া, আর অক্সিডাইজ মানে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাবে, কি হ্রাস পাবে? জারণ মান। এই জন্য আমাদের আগে জারণ সংখ্যা, জারণ মান আমাদের আগে বুঝতে হবে। আমরা আগে অক্সিডেশন নাম্বার, জারণ মান আজকে বুঝবো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার কাকে বলে? জারণ সংখ্যা। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। সোডিয়াম দেখো একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে Na+ হয়েছে। আমরা জানি যখন মুক্ত পরমাণু থাকে তখন তাদের জারণ মান হয় শূন্য, এটা শূন্য একা একা আছে। কিন্তু যখন ইলেকট্রন ত্যাগ করেছে তখন একটা প্লাস হয়েছে, অর্থাৎ এখানে জারণ মান হয়েছে +1। দেখো ক্লোরিন যখন একা একা থাকে তখন জারণ মান শূন্য, কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করেছে, হয়েছে Cl-, এখানে জারণ মান হলো -1। তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ বা কি গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। আমি আবারও বলছি, একটু মিলিয়ে নাও। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে, যদি এনে 2 হতো 2+, তাহলে 2 লেখতা +2, এনে যদি 3 হতো তাহলে একটা +3, কিন্তু এই ক্ষেত্রে হয়েছে +1 তাই +1, এই ক্ষেত্রে হয়েছে -1 তাই -1। তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা এই ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। আর যখন একা একা থাকবে তখন তার জারণ মানে সমষ্টিগত হবে, মানে শূন্য হবে। যেমন ধরো এখানে দ্বিপরমাণু গ্যাস, এদের ক্ষেত্রেও কিন্তু জারণ মান কি হবে? শূন্য হবে। প্রত্যেকটা মৌলের জারণ মান কি হবে? এখানে শূন্য হবে। যেমন ব্রোমিন আছে, অক্সিজেন আছে, সেক্ষেত্রেও একা একা আছে, জারণ মান কি হবে? শূন্য হবে। তাহলে আমরা জারণ সংখ্যা বুঝেছি। কি বুঝেছ? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। এখন এই জারণ সংখ্যার সাথে যোজনী পার্থক্য কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে। জারণ সংখ্যা আর হলো যোজনী। তাহলে এটা যদি তুমি জারণ সংখ্যা ধরো আর এটা যদি তুমি যোজনী ধরো, 1 নাম্বার হলো সংজ্ঞা দেবা। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। আর যোজনী হলো একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের কি বলে? যোজনী বলে। একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বলে। 2 নাম্বার হলো দেখো, এই জারণ সংখ্যা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কিন্তু যোজনী অল দা টাইম তোমার ধনাত্মক হবে, পজিটিভ। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু তোমার এই যোজনী কখনো ভগ্নাংশ হতে পারবে না, পূর্ণ সংখ্যা হবে অল দা টাইম। আর 4 নাম্বারটা হলো তোমার জারণ সংখ্যা একই মৌলের ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের জারণ মান ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের যোজনী একই হবে। যেমন ধরো CH4 আবার CCl4, দেখো এখানে কার্বনের যোজনী কত? 4, এখানেও কার্বনের যোজনী কত? 4। অর্থাৎ ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে একই মৌলের যোজনী তোমার অবশ্যই একই হবে, কিন্তু জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। বলতে পারো স্যার একটা এক্সাম্পল দেন। এটা জারণ সংখ্যা আগে মানে নির্ণয় করা শিখে নেই, এরপরে যে ভিন্ন ভিন্ন হয়েছে এটা আমরা একটু দেখব। এখন দেখো জারণ সংখ্যা নির্ণয়, এই নির্ণয়ের জন্য তোমাদের আমি একটা ছক দিব, এই কয়েকটা জারণ সংখ্যা মুখস্থ করে ফেলবে। সেটা হলো ধরো তোমার কি, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, ক্লোরিন -1, সোডিয়াম +1, Cn -1, সালফেট তোমার -2। এই কয়েকটা আপাতত মুখস্থ করবে, আর এগুলোতে আমরা দেখো অ্যাপ্লিকেশন করে আমরা জারণ মান নির্ণয় করা শিখতেছি। দেখো H2SO4, তোমাকে বলা হলো এই তারকা চিহ্ন বা মাঝখানের যে মৌলটা আছে এর জারণ মান বের করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম একটা তোমার কোশ্চেন আসবে আসবে আসবে। দেখো কিভাবে করতেছে, ধরি S এর জারণ মান x। তাহলে এখানে হাইড্রোজেনের কত বলো তোমরা? এই হাইড্রোজেনের +1, +1 ইন্টু কত বলো? 2, এই যে দুইটা আছে।
আর এখানে ইনটু আছে, ইনটুর জন্য প্লাস, সালফারের দর্শক কত তুমি এক্স, এই সালফার, অক্সিজেনে কত বলো -2, ইনটু কত আছে 4 ইকুয়াল টু 0। অর্থাৎ এই টোটাল যৌগের জারণ মানে সমষ্টি কত হবে তুমি 0 হবে, জারণ মানে সমষ্টি, এই যে 0 ধরছে, কারণ এটা একটা যৌগ, যৌগের যতগুলো মৌল আছে সকল মৌলের জারণ মানে সমষ্টি 0 হবে। তাহলে এখানে দেখো কি দাঁড়ালো, +2 প্লাস এক্স মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল টু কত 0। ক্যালকুলেশন করো, এক্স ইকুয়াল টু +6। এই প্লাস না দিলে কিন্তু তোমার নাম্বার দিবে না, কারণ জারণ মান সবসময় ধনাত্মক ও ঋণাত্মক হয়, এই প্লাস অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে দেখো এই কয়েকটা আপাতত মুখস্থ করলে তোমার আপাতত এসএসসি লেভেল পার হয়ে যাবে। জারণ মান কিভাবে নির্ণয় করতে হয়, তোমাদের বইয়ে এইভাবে জারণ মান নির্ণয়ের অনেকগুলো ছক দেওয়া আছে, অনেকগুলো যৌগ দেওয়া আছে, প্রত্যেকটা পড়বে একটা কল পাবে। এখন দেখো এভাবে যদি আমি আরো একটি জারণ মান নির্ণয় আমি একটু শিখে নিই, একটু খেয়াল করে দেখো। HClO4 সাধারণত টিক চিহ্ন দিয়ে দিবে যে এটা জারণ মান বের করো। মনে করি এটা ধরি Cl এর জারণ মান x, অতএব S এর তুমি দেখো +1, এই যে একটা আছে S তাই S, ক্লোরিনের x আর অক্সিজেনের -2 ইন্টু 4 ইকুয়াল টু 0, যেহেতু নিরপেক্ষ যৌগ 0, এনে দেখবা ক্যালকুলেশন করে x ইকুয়াল টু +7, এটা জারণ মান কত +7। একইভাবে দেখো যদি দুইটা কেন্দ্রীয় মৌল, দুইটা মৌল থাকে, যেমন ধরো K2 Cr2O7, তোমাকে বলে দিল এটার জারণ মান নির্ণয় করে দাও, তাহলে মনে করি এটা জারণ মান কত বলো x। তাহলে পটাশিয়াম কিন্তু এটা লিখিনি, পটাশিয়ামটা লিখবা +1, যেহেতু সোডিয়াম লিখেছি +1 তাহলে পটাশিয়ামের +1, সেহেতু x ধরেছ, তাহলে পটাশিয়ামের +1 ইন্টু কত বলো 2, দুইটা আছে, ক্রোমিয়ামের ধরছো x, ক্রোমিয়াম আছে কয়টা দুইটা তাই 2 ধরো, প্লাস অক্সিজেনের -2 ইন্টু কত বলো 7 ইকুয়াল টু কত 0। এটা ক্যালকুলেশন করবে, x ইকুয়াল টু দেখবে +6, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি +6 পেয়েছো। এখন তুমি বলতে পারো স্যার জারণ মান ভগ্নাংশ হতে পারে, এরকম একটা দেখান পূর্ণ সংখ্যা না হয়ে, খেয়াল করে দেখো Na2S2O3, মনে করি এর জারণ মান x, সোডিয়ামের +1 ইন্টু কত আছে 2, এখানে ইন্টুর জন্য কত বলো প্লাস, সালফারের x, কয়টা সালফার আছে দুইটা, প্লাস অক্সিজেনের কত বলো -2 ইন্টু কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে +2 2x -6 ইকুয়াল টু কত 0, 2x ইকুয়াল টু এখানে +4। তাহলে একটু খেয়াল করে দেখো 2x ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু কত বলো +2, এটাও পূর্ণ সংখ্যা পেয়েছো। এখন দেখো Na2S4O6 এই একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এর নাম হলো সোডিয়াম থায়োসালফাইড আর এর নাম হলো সোডিয়াম টেট্রাথায়োনেট। আমরা এখানে দেখি সালফারের জারণ মান কত হয়। মনে করি এটা x, তাহলে এখানে 1 ইন্টু কত বলো 2 প্লাস এটা x ইন্টু 4 প্লাস -2 ইন্টু 6 ইকুয়াল টু কত 0। এখানে দেখবা ক্যালকুলেশন করে 4x ইকুয়াল টু এখানে আছে 6 × 12, 12 থেকে 2 চলে যাবে 10, তুমি যে x দ্বারা ভাগ করো 10 কে 4, 2 দ্বারা 2 আর 5 দুগুণে কত 10, অর্থাৎ 5/2। দেখো অলরেডি কিন্তু ভগ্নাংশ হয়েছে, অর্থাৎ জারণ মান ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হতে পারে না। দেখো এই যে ভগ্নাংশ হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে যা পড়াচ্ছি এগুলো অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মিলিয়ে নিবে বই থেকে, দেখবে এগুলো সব পানির মতো সহজ হয়ে যাবে, তুমি পারবে। এখন একটু খেয়াল করে দেখো, আমি একটা পার্থক্য পড়িয়েছিলাম যে জারণ মান ভিন্ন ভিন্ন হয়, কিন্তু যোজনী দেখো উভয় ক্ষেত্রে কার্বনের যোজনী কত, উভয় ক্ষেত্রে কার্বনের যোজনী হলো 4, কার্বন এর যোজনী কত বলো 4, কিন্তু এই ক্ষেত্রে মনে করো এটা ধরলাম x ধরলাম, আর এখানে হাইড্রোজেনের যোজনী মনে করো +1 ইন্টু 4 ইকুয়াল টু কত বড় 0, তাহলে x ইকুয়াল টু কত তুমি ধরো -4, আর এই ক্ষেত্রে যোজনী মনে x আর ক্লোরিনের জন্য -1 ইন্টু 4 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত +4। তুমি দেখো এই ক্ষেত্রে কার্বনের জারণ মান হলো -4 আর এই ক্ষেত্রে কার্বনের জারণ মান হলো +4, তাহলে জারণ মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু একই মৌলের তোমার যোজনী কিন্তু কি হয়েছে তুমি বলো একই। এই যৌগে কার্বনের যোজনী 4,
কিন্তু এই ক্ষেত্রে জারণ মান -4, এই ক্ষেত্রে জারণ মান দেখো +4। একই মৌল, জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যোজনী কি হবে সবসময় একই হবে। আশা করি এই পার্থক্যটা তুমি বুঝতে পেরেছ। এখন আমাদের রিডক্স কাকে বলে দেখো, মজার চ্যাপ্টার এখানে। এখন যেটা পড়তেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জারণ কাকে বলে। জারণ যে বিক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ফলে জারণ মান বৃদ্ধি পায় তাকে জারণ বলে। আমি আগেই বলেছি অক্সিডাইজ শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাওয়া? জারণ মান বৃদ্ধি পাওয়া। সিম্পল, দেখো একটা এক্সাম্পল দিলে তুমি পারবে। সোডিয়াম মাইনাস ইলেকট্রন সমান Na প্লাস। দেখো এখানে কি হয়েছে, জারণ মান 0 টু কত হয়েছে বলো +1। বলো 0 বড় না +1 বড়? +1 বড় ডেফিনেটলি। তাহলে এই ক্ষেত্রে জারণ মান বাড়ছে। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌল ফলে জারণ মান বেড়ে যায় তাকে বলা হয় জারণ। আমি আবার বলতেছি, যে বিক্রিয়া কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে ফলে তার জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ। অন্যদিকে বিপরীতটা বিজারণ। বিজারণ যে বিক্রিয়া কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে ফলে জারণ মান হ্রাস পায়। এখানে জারণ মান দেখো 0 টু কত হয়েছে বলো -1। এখানে 0 আর এখানে -1, দেখো হ্রাস পেয়েছে। তাহলে যে বিক্রিয়া কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে ফলে জারণ মান হ্রাস পায় তাকে বলা হয় কি বলো বিজারণ। আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে ফলে জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ। অর্থাৎ জারণ মান যদি বাড়ে তাহলে বলবা জারণ, আর জারণ মান যদি কমে রিডিউস হয় রিডাকশন হয় তাহলে তাকে বলবা বিজারণ। আর এই জারণ এবং বিজারণ যদি কোনো বিক্রিয়া একত্রে ঘটে তাহলে তাকে তুমি বলবা রিডক্স। সেটা কিভাবে দেখো, এটা যদি তুমি 1 নং বিক্রিয়া ধরো আর এটা যদি তুমি 2 নং বিক্রিয়া ধরো, তুমি জানো এটা জারণ ঘটছে আর এটার বিজারণ ঘটছে, এটা জারণ ঘটছে, এটা বিজারণ ঘটছে। এখন আমরা এই 1 নং প্লাস 2 নং বিক্রিয়া যোগ করে পাই, যোগ করব 1 নং আর 2 নং। তাহলে যোগ করলে কি হবে দেখো, Na মাইনাস ইলেকট্রন সমান Na প্লাস, Cl প্লাস ইলেকট্রন সমান Cl মাইনাস, দুটো যোগ করতেছি প্লাস। তাহলে এই ইলেকট্রন মাইনাস আর প্লাস এটা কাটা যাবে, এটা হবে Na আর এটা হবে Cl, আর এই প্লাস মাইনাস একত্র হয়ে হবে NaCl। তুমি জানো এটা ছিল জারণ আর এটা ছিল বিজারণ, আর এটা হলো কি বলো তুমি জারণ বিজারণ। অর্থাৎ দেখো এই বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটছে। আর আমরা জানি জারণ ছাড়া বিজারণ এবং বিজারণ ছাড়া জারণ কখনো সম্ভব না। অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে, এটাকে বলা হয় রিডক্স। অর্থাৎ যে বিক্রিয়ায় জারণও ঘটে বিজারণও ঘটে তাকে বলবো তুমি রিডক্স বিক্রিয়া। তোমাদের প্রায়শই আসে জারণ বিজারণ যুগপদ ঘটে, মানে একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। তুমি যে এইটুকু লিখে দাও এটা আনসার। জারণ বিজারণ যুগপদ ঘটে, একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। তাহলে প্রথমে দিবা জারণের সংজ্ঞা, বিজারণের সংজ্ঞা, এক্সাম্পল দিবা, যোগ করে দেখাবা যে জারণ বিজারণ একসাথে ঘটছে, এটা একটা রিডক্স বিক্রিয়া। তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, তোমাদের প্রায়শই দেয়, সেটা হলো FeCl3 প্লাস Cl2 ইকুয়াল টু FeCl3। বলতেছে এই বিক্রিয়া জারককে বিজারককে, জারককে বিজারককে। এটা বোঝার আগে দেখো একটু আগে যেটা বোঝালাম, এনে কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে Na প্লাস হয়েছে, এটা কি বিক্রিয়া তুমি বলো জারণ। এই জারণ হলে উল্টা হয় বিজারক, যার জারণ ঘটে সে হয় বিজারক। বিজারক অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়, উল্টো, মনে রাখবে এগুলা, জারিত। এখানে ছিল 0 আর এখানে হয়েছে +1, তাহলে যার জারণ ঘটবে সে হবে বিজারক, সে অপরকে বিজারিত করবে, নিজে কি হবে জারিত হবে। তাহলে এটা বিজারক, অপরকে নিজে কি হয়েছে জারিত, অপরকে কি করবে বিজারিত। এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ায় তোমাদের MCQ তো আসে, রিটার্নও আসে, এই বিক্রিয়া কে জারক কে বিজারক, একটু সবাই খেয়াল করো। এখানে বলো তো আয়রনের যোজনী কত 2+, এখানে ক্লোরিনের যোজনী 1 ছিল, কত বলো এখানে একটা মাইনাস, একা একা আছে, জারণ মান কত বলো 0, এখানে আয়রনের জারণ মান কত 3+, এখানে 1 আছে তাই -1। তাহলে তুমি দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে দেখো লোহার যোজনী কত হয়েছে দেখো তো, এই আয়রনের এই +2 থেকে কত হয়েছে বলো +3, তাহলে বলো জারণ মান বাড়ছে,
আগে ছিল +2, এখন হচ্ছে +3, জারণ মান বাড়ছে, তাহলে কি করছে? জারণ। তাহলে এটার করছে কে? জারণ। তাহলে জারণ অপরকে কি করে? জারণ হলে কি হয়? জারণ হলে বিজারক। তাহলে এটা হলো বিজারক, আর বিজারক অপরকে বিজারিত করে, নিজে কি হয়? জারিত। তাহলে এই বিক্রিয়ায় দেখো, এটা হলো জারণ ঘটছে Fe2+ এর, এই যৌগটা হলো বিজারক, এই যৌগটা হলো জারিত। এই যৌগ যে কথা Fe2+ একই কথা, খেয়াল করবা, কারণ এখানে Cl- যা আছে এখানে Cl- একই আছে। ক্লোরিন মানে Cl এর এখানে কিছু ঘটে নাই, তার জারণ মানের কোনো চেঞ্জ হয় নাই। -1 -1 যা ঘটছে Fe2+ এর। এই Fe2+ হলো এখানে কি করছে? জারণ। Fe2+ এটা কি? বিজারক। Fe2+ এখানে কি হয়েছে? জারিত। আর এখানে ক্লোরিন Cl2 কি হয়েছে? যেহেতু এটা জারণ ঘটে, তাহলে এর বিপরীত বিজারণ। চোখ বন্ধ করে লিখে ফেলবা। এটা যদি বিজারক হয় তাহলে এটা কি হবে? জারক। আর এটা জারিত হলে তাহলে এটা কি হবে বলো? বিজারিত। বিষয়টা বুঝতে পারছো? এটা ধরে ফেলছি আমরা, এটা আইডেন্টিফিকেশন করতে পারছি, এটা উল্টাটা হবে এটা। কিন্তু আমরা এটাও বুঝতে চাই যে আসলে কি ঘটেছে। তুমি বলো, ক্লোরিনের 0 থেকে কত হয়েছে? -1, তাহলে 0 to -1, তাহলে তুমি বলো জারণ মান কি হয়েছে? হ্রাস পাইছে। যেহেতু জারণ মান এখানে হ্রাস পাইছে, তাহলে কি বলবো বলো? বিজারণ। এই যে বিজারণ, বিজারণ হলে কি হবে? জারক। জারক অপরকে জারিত করে, নিজে কি হয়? বিজারিত হয়। এখন তোমার যে আসে জারক কাকে বলে, তুমি কি করবে? দেখো, এই জারক, জারক হলো সেই পদার্থ যে পদার্থের দেখো জারণ মান কি হয়? হ্রাস ঘটে। অথবা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারো, জারক সেই পদার্থ যে অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। তুমি বলতে পারো, স্যার এই Cl2 কারে যা বিজারিত করলো? বিজারিত করলো এই FeCl2 কে। তাহলে এখানে ক্লোরিন Cl2 কাকে বিজারিত করছে বলো তোমরা? কাকে জারিত করছে? FeCl2 কে। আর নিজে কি হয়েছে? বিজারিত। আর FeCl2 কাকে তোমার বিজারিত করছে? ক্লোরিনকে। কারণ এটা হলো একটা বিজারক, বিজারক অপরকে বিজারিত করে। তাহলে এটা কারে বিজারিত করছে? একে। আর এটা কি জারক, জারক অপরকে কি করে? জারিত করে। তাহলে এটা কাকে জারিত করছে? একে। উপরে বিক্রিয়া কে জারক? তুমি বলো ক্লোরিন। কে বিজারক? এটা। এখন তোমার একটা অপশন থাকে Fe2+, তখন ছাত্ররা খুঁজে এটা, কিন্তু এই যৌগ যে কথা Fe2+ কিন্তু একই কথা। কারণ এখানে দেখো এই Cl- আর Cl- এর জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। এটা দর্শকায়ন। দেখো না, মারামারি বাজলে কিছু লোক আছে তাকে তাকে দেখে, দর্শকের মতো কাজ করে, ফিরায়ও না, ফিরাই দিলে কিন্তু শেষ, মারামারি শেষ। এরকম দেখো, এর জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই, দর্শকায়ন হিসেবে কাজ করেছে। তোমার যদি আরেকটা এক্সাম্পল আমি দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। এই জারণ বিজারণ, জারক বিজারক, এটা দিয়ে একটা সিকিউ তোমাদের অবশ্যই আসে। সেটা দেখো, জিঙ্ক প্লাস কপার সালফেট সমান সমান জিঙ্ক সালফেট প্লাস কপার। এটা দেখো, একা একা আছে জারণ মান 0, এনে একা একা আছে জারণ মান 0। তুমি জানো এখানে কপারের যোজনী হলো 2+, সালফেটের যোজনী হলো 2-, তাহলে এটা 2- আর এটা 2+, এটা হলো 2+, এটা হলো 2-। এভাবে আমরা ভেঙে লিখলাম, এভাবে আমরা ভেঙে লিখেছি। 0 একা একা থাকলে 0, একা একা আছে 0, এটা যৌগ ফর্মে আছে তাই এদের যোজনী প্রকাশ পাইছে, জারণ মান। এটা 2+, এটা 2-, এটা 2+, এটা 2-। তাহলে তুমি বলো এইটার জারণ মান 0 to কত হয়েছে? তুমি বলো, জিঙ্কের 0 to 2+, +2। আর এখানে কপারের কি হয়েছে বলো? +2 to 0। তাহলে তুমি বলো জিঙ্কের এখানে জারণ মান বাড়ছে, এটার কি ঘটছে বলো? জারণ। দেখো কত সহজ। জারণ হলে কি হয়? বিজারক। আর এখানে কি হয়েছে? হ্রাস পাইছে, হ্রাস পেলে কি হবে? বিজারণ। বিজারণ হলে কি হবে? জারক। তাহলে এই বিক্রিয়া কে জারক কে বিজারক, দেখো ম্যাজিকের মতো হয়ে গেল। সবসময় জারক কারা কে হবে, বিজারক কারা হবে, সেটা বিক্রিয়কের দিকে খুঁজবে, ওই ডান পাশে কে খুঁজবে না। কে জারক, কে বিজারক, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে। তাহলে দেখো এই বিক্রিয়াও কিন্তু জারক বিজারক একই সাথে করছে। এটা কিন্তু একটা রিডক্স বিক্রিয়া। আশা করি আজকে যা পড়িয়েছি তোমরা অবশ্যই এগুলো সবাই বুঝতে পেরেছো।
আমার এই ক্লাসটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিবে এবং বেশি বেশি শেয়ার করবে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে তোমরা সবাই। খোদা হাফেজ।